রিড মানে হচ্ছে পড়া, রিডিং মানে একটা জিনিস কন্টিনিউয়াস থাকা, অর্থাৎ পড়ার মধ্যে থাকা। আর রাইট মানে হচ্ছে লেখা, আর রাইটিং মানে হচ্ছে কোনো একটা কিছু লেখার মধ্যে থাকা। এই রিডিং এবং রাইটিং এর যে ব্যাপারটা আছে, তার মানে রিডিং এবং রাইটিং আমাদেরকে এটা বলে আমাকে প্রচুর পড়তে হবে। আমি যখন প্রচুর পড়বো, পড়ার পর আমার কিন্তু রাইট করার, লেখার যেই স্কিলটা আছে, লেখার যে বিষয়গুলো আছে, সেটা সম্পর্কে আমি একটা ধারণা পেয়ে যাব। অর্থাৎ রিড করার সময় আপনি বুঝতে পারবেন কোন জিনিসগুলো আমাদের জানা উচিত, কোনগুলো জানলে আমরা রাইট করতে পারবো সেই ব্যাপারগুলো। তো প্রথমত আমি এখানে আজকে কয়েকটা লাইন আপনাদেরকে দেখাবো, যেগুলো আইএলটিএস প্যাসেজ থেকেও নেওয়া হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে জানবো যে আসলে রিডিং এর বেসিক কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে যেই লাইনটা আমি শেয়ার করেছি, দেখেন এটা একটা আইএলটিএস প্যাসেজ থেকে নেওয়া। এখানে অনেক বড় একটা সেন্টেন্স কিন্তু আমরা এখানে লিখেছি, দেখেন এখানে এই যে স্যাঙ্গেন ফ্যান থেকে শুরু করে শক্স পর্যন্ত এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। কিন্তু এই অনেকগুলো ওয়ার্ড মিলে যে একটা সেন্টেন্স হলো, এই এত বড় একটা সেন্টেন্সের ভেতরে আসলে কি কি উপাদানগুলো আছে, কিভাবে তারা বাক্যটাকে এত সম্প্রসারণ করলো, কিভাবে এত বড় করলো, বা আমরা কিভাবেই বুঝে পড়বো, এই বিষয়গুলো বুঝতে হবে আপনাকে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ও, কি শেখা উচিত আসলে সেটা জানতে পারবেন। আর সেটা যদি জেনে আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো আমি প্রথমেই বাক্যটা একটু পড়েই শুনাই আপনাদেরকে। এখানে প্রথমে যেই নামটা লেখা আছে, এটা একটা মানুষের নাম, তাই না? স্যাঙ্গেন ফ্যান। আচ্ছা, এই যে স্যাঙ্গেন ফ্যানের পরে এখানে একটা কমা দেওয়া হয়েছে, তার মানে এর পরে যে অংশটুকু আছে এটা ওনার সম্পর্কে একটা তথ্য। এই ডিরেক্টর থেকে শুরু করে বাকি যে অংশটুকু আছে, এই নীল রঙের অংশটুকু, এটাই স্যাঙ্গেন ফ্যান সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে। কি তথ্য দেওয়া হয়েছে? উনি হচ্ছেন একজন ডিরেক্টর জেনারেল। এই যে ডিরেক্টর জেনারেল, তিনি, এটার অর্থ কি আমার জানা নাই, আমার নো প্রবলেম, সেটা আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। ধরেন আপনি ডিরেক্টর জেনারেল অর্থ জানেন না, তারপর বাক্যটা পড়া যাবে কিভাবে? আপনি ডিরেক্টর জেনারেলকে ডিরেক্টর জেনারেলই মনে করেন, ম্যানেজার নাকি আপনার জানার দরকার নেই। এখন এই ডিরেক্টর জেনারেলটা সে কোথাকার? সে কি কোনো একটা ইনস্টিটিউশনের, কোনো একটা কলেজের, নাকি কোনো একটা ভার্সিটির বা কোনো একটা প্রতিষ্ঠানের? এটা সম্পর্কে আবার দেখেন পরবর্তীতে বলা হয়েছে অফ থেকে শুরু করে অফ দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। তার মানে এই অংশটুকু আমাদেরকে এটা অন্তত বলে দিচ্ছে এই অংশটুকু হচ্ছে কি একটা ইনস্টিটিউশনের আন্ডারে। ইনস্টিটিউশনটা কিরকম? ইনস্টিটিউশনটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, খাবার নিয়ে যাদের গবেষণা রিসার্চ, যাদের খাবারের ভালো মন্দ নিয়ে যাদের রিসার্চ, এরকম একটা ইনস্টিটিউশনের। তাহলে দেখেন এখানে স্যাঙ্গেন ফ্যান সম্পর্কে দুইটা তথ্য অলরেডি আমরা পেয়ে গেছি। সেই দুইটা তথ্য, একটা হচ্ছে সে একজন পদে আছে, যে সে যেই পদে আছে সেটা একটা ইনস্টিটিউশন। আচ্ছা, তারপরে এই অংশটুকুর ভেতরে কি কি ব্যবহৃত হয়েছে সেটা আমি পরে বলছি। এরপরেই দেখেন এই যে হেল্পস ওয়ার্ডটা দেওয়া হয়েছে, এটা কিন্তু মূলত এই বাক্যের ভেতরে একটা ভার্ব, মানে এই বাক্যের মূল যে ভার্বটা, এটা কিন্তু সেটা। আমরা একটা বাক্যের ভার্বকে কিভাবে ফাইন্ড আউট করব সেটা আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনি যখন কোনো একটা বাক্যের সাবজেক্টকে বের করতে পারবেন, তখন আপনি দেখবেন যে সাবজেক্ট আসলে কোন টেন্সে আছে, মানে কোন পার্সনে আছে। সেটা যদি প্রেজেন্ট টেন্সের কোনো একটা বাক্য হয় তাহলে কিন্তু সে টেন্সকে ফলো করবে। সেকেন্ড ফ্যান কোন পার্সন বলেন তো? থার্ড পার্সন, তাই না? থার্ড পার্সন, এবং সেটা একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এই যে হেল্প, হেল্পের সাথে এখানে অ্যাস দেওয়ার অর্থ কি? এই স্যাঙ্গেন ফ্যানের সাথে তার একটা চুক্তি হয়েছে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে পারফেক্টলি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম স্যাঙ্গেন ফ্যান হেল্পস করে। হেল্প মানে কি? সহায়তা করে। আচ্ছা, এই যে সহায়তা করে, সহায়তা করে কাদের, এটা নিয়ে মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। কিভাবে সহায়তা করে এটা নিয়ে আসতে পারে, এই ধরনের অনেক কিছু আসতে পারে না? এই হেল্পস এর পরে বাকি যে অংশগুলো আছে, যেমন দেখা গেল সোশ্যাল সেফটি নেটস। সোশ্যাল সেফটি নেটস মানে সামাজিক নিরাপত্তার একটা যে জাল আছে, সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যে ব্যাপারটা আছে ওইটা। এবং পাশাপাশি অ্যান্ড এখানে সে কথা বলছে পাবলিক ওয়েলফেয়ার যে প্রোগ্রামগুলো আছে, পাবলিকলি যেই প্রোগ্রামগুলোর অনুষ্ঠান করা হয় পাবলিকলি আর কি, বিভিন্ন জায়গায়। মূলত কোন কোন জায়গায়? এই এক দেশের নাম এখানে উল্লেখ করা হয়েছে, ইথিওপিয়াতে, ব্রাজিলে এবং মেক্সিকোতে। এই এতটুকু অংশ একটু ভালো করে বোঝার চেষ্টা করে। এখানে বলা হয়েছে যে সে সহায়তা করে মূলত সামাজিক নিরাপত্তার একটা ব্যাপার নিয়ে এবং পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামগুলো নিয়ে। একটা প্রোগ্রাম নিয়ে কথা বলা হয়েছে এবং নিরাপত্তার একটা ব্যাপারগুলো বলা হয়েছে। এখন এই নিরাপত্তার ব্যাপারগুলো আসলে কি সে সারা বিশ্বে করে, নাকি নির্দিষ্ট কোনো দেশে করে, কোথায় কোথায় করতে পারে? এই কোথায় কোথায় করার যে ব্যাপারটা আছে, সেই জায়গাগুলো দেওয়ার জন্য এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইথিওপিয়াতে করে, ব্রাজিলে করে এবং মেক্সিকোতে করে।
তাহলে এখানে বোঝা যাচ্ছে এই হেল্পস নিয়ে কিছু তথ্য, সহায়তা করার ব্যাপারটা কোথায় করে এটা নিয়ে কিছু তথ্য এই এই নীল রঙের অংশটুকুর ভিতরে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমত সাবজেক্ট পেয়েছি সেকেন্ড ফ্যান হেল্পস করে, কোথায় হেল্পস করে সেটা আমরা জানতে পেরেছি। এখন দেখেন এখানে এই অ্যাজ ওয়ার্ডটা আসছে, অ্যাজ এর পরে কি বলা হলো, ভ্যালুয়েবল ওয়েস, মানে বিভিন্ন মাধ্যমে এই সহায়তা করে যে দেশগুলোতে কি কখন কোথায় কিভাবে। আমি কিন্তু এই ইনফরমেশনটা দিতে চাচ্ছি, কখন কোথায় কিভাবে। এখন সে বলতেছে কিভাবে করে, ভ্যালুয়েবল ওয়েস মানে বিভিন্ন ধরনের ভ্যালুয়েবল মাধ্যমে টু অ্যাড্রেস প্রপার্টি, কি করার জন্য করে, এই যে টুটা এটা পারপাস বোঝাচ্ছে। টু মানে কি পারপাস, মানে অ্যাড্রেস করা, প্রপার্টি, প্রপার্টি মানে কি দারিদ্রতা, এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য। কাদের মধ্যে দারিদ্রতা, সেটা কি সাধারণ মানুষের মধ্যে সে দারিদ্রতা খুঁজবে না। অ্যামাং, অ্যামাং মানে মধ্যে বোঝাচ্ছে। অ্যামাং কখন হয়, এটা একটা প্রিপজিশন। অ্যামাং হয় তখন যখন একাধিক, দুয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হয়। অ্যামাং ফার্মিং ফ্যামিলিজ মানে অনেক ফার্মিং ফ্যামিলিজ যারা কৃষিকাজ করে তাদের সাথে, তাদের কোথায় কোথায় দরিদ্রতা আছে। ঠিক আছে, এটা বিভিন্ন মাধ্যমে সে জানার চেষ্টা করে। reduce their and reduces their vulnerability to agricultural shocks। এই যে and এর পরে reduces আছে, আপনাদের কাছে কি মনে হয় এই ওয়ার্ডটা কি এই বাক্যের ভার্ব হতে পারে? আপনাদের মতামত কি? আপনার কি মনে হয় এটা এখানে একটা ভার্ব? REDUCES, রিডিউস, 100% এই বাক্যের ভিতরে এই ভার্ব। ভার্ব। কেন ভার্ব জানেন? ওই যে আমি এগ্রির ব্যাপারটা বলছি, যে একমত হওয়ার ব্যাপারটা বলছি, হ্যাঁ। আপনার এই সেকেন্ড ফ্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে হেল্পের সাথে আস হয়েছে, তাহলে এখানেও এইটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখানেও কিন্তু আস দেওয়া হয়েছে। তাহলে এখানে ভার্ব কিন্তু একটা না, এই সাবজেক্ট আর ভার্ব কয়টা? ভার্ব কিন্তু এখানে দুইটা। এই একটা হচ্ছে হেল্পস, আবার রিডিউস করা। কি রিডিউস করা? তাদের যে ভার্নালিবিলিটিটা আছে টু এগ্রিকালচারাল শক্স, মানে তারা ওই কৃষিকাজ করতে গিয়ে যেই ঝুঁকির কথা ভাবে। একটা মানুষ যখন কৃষিকাজ করে, যারা এই সকল ব্যাপারগুলো জানেন, বিশেষ করে যারা একটু আঞ্চলিক এলাকাগুলোতে থাকেন তারা জানবেন যে কৃষক কিন্তু ফসল উৎপাদনের আগে এই জিনিসটা ভাবে যে আমি যে এবার ফসল উৎপাদন করব, যেই টাকা আমি ইনভেস্ট করব সেই টাকা কি আমার আসবে না আমার লস হবে, কারণ তার তো এটাই স্বল্প পুঁজি আর কি। তারা এই যে এগ্রিকালচারাল শক্সের কথা চিন্তা করে, এটার যে ঝুঁকির কথা চিন্তা করে, সেটা দূর করার জন্য। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম বাক্যটার যে সামারাইজ সেটা কি, সেকেন্ড ফ্যান হেল্পস অ্যান্ড রিডিউস দেয়ার ভার্নালিবিলিটি। দেয়ার বলতে কাদের বলেন তো? এই রিডিউসের জায়গায় আমি যদি দেয়ার না দিয়ে দিতে চাই কি ফার্মিং ফ্যামিলি, রিডিউস এবং মানে অ্যামাং ফার্মিং ফ্যামিলি, আমরা এতটুকু যদি দিই তাহলে বাক্যটা শুনতে ভালো লাগবে। আমি এখানে লিখছি দেখেন, ফার্মিং ফ্যামিলিস, LIES ফ্যামিলিস, তার ভার্নালিবিলিটিস, এই যেখান থেকে এতটুকু আমরা নিয়ে এখানে নিয়ে আসবো। তাহলে এই বাক্যের যেই অংশটা আমাদেরকে দিতে চেয়েছে, তারা ইনফরমেশনটা দিতে চেয়েছে, আমরা সেটা পেয়ে গেছি। অর্থাৎ স্যাং অ্যান্ড ফ্যান সহায়তা করে এবং রিডিউস করার চেষ্টা করে ফার্মিং ফ্যামিলিদের মধ্যে, যেন তারা তাদের কৃষি কাজ নিয়ে যেই শখের কথা তারা যেটা চিন্তা করে সেটা যেন না করে, সেটা যেন তারা সে রোধ করতে পারে আর কি। এই জিনিসটা করাই কিন্তু স্যাং অ্যান্ড ফ্যানের কাজ। এবার দেখেন এই বাক্যটার ভিতরে কি কি ব্যবহার হয়েছে। এটা কিন্তু মূলত একটা সিম্পল সেন্টেন্স, এই একটা সাবজেক্টের দুইটা ভার্ব ছিল। এখন এখানে এই কাজগুলো করার জন্য আমাদের প্রিপজিশন ব্যবহার হয়েছে, অনেকগুলো প্রিপজিশন ব্যবহার হয়েছে। তো প্রথমত যেই অফ প্রিপজিশনটা হয়েছে সেটা কি কারণে ব্যবহার হয়েছে সেটা বুঝতে হবে আপনাকে। অফ এর কাজ কি, অফ কেন ব্যবহৃত হয়? অফ হয় কেন? অফ দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, যখন কোনো একটা কিছুর আন্ডারে কোনো কিছু হয়ে থাকে, কারো একটা অধীনে কোনো কিছু হয়ে থাকে, র অর্থে সেটা ব্যবহৃত হয় ন্যাচারালি, প্রায় 90% সময় এটা দেখা যায়। দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ মানে কি, আহ কলেজের প্রিন্সিপাল, মানে এর বোঝাতে এখানে অফ এর ব্যবহার হয়েছে। দ্য মেম্বার অফ ASO সোসাইটি, মানে ASO সোসাইটি এর মেম্বার, তার মানে ASO সোসাইটির আন্ডারে সে মেম্বার। দ্য নেচার অফ বাংলা, বাংলার প্রকৃতি, এরকম ভাবে অফ ব্যবহার করা হয় প্রায়, কিন্তু এই ব্যাপারটা দেখা যায়। এটা হচ্ছে অফের ব্যবহার। অফের ব্যবহার খুব বেশি কিন্তু নয়, মানে খুবই সিম্পল কিছু ব্যবহার আছে যেটা একটু দেখলে বোঝা যায়। আপনি এগুলো বাক্য পড়তে গেলে খেয়াল করতে হবে 100%। তারপরে আপনি এখানে দেখেন, এখানে যে দুইটা তথ্য দিয়েছে, এখন আপনি যদি রাইট করতে চান, রাইট করার ক্ষেত্রে এগুলো কিভাবে কাজে লাগাবেন আপনাকে মনে রাখতে হবে। এই বাক্যটার ভিতরে যে প্যাটার্নটা ফলো করা হয়েছে, যে টেকনিকটা ফলো করা হয়েছে, তাহলে আমিও যদি কখনো কারো সম্পর্কে দুই তিনটা তথ্য দিতে চাই আমি কিন্তু এই প্যাটার্নে দিতে পারবো। ফর এক্সাম্পল, আপনি রাশেদ সাহেব নামে একজন মানুষের কথা বলছেন, যে রাশেদ সাহেব যিনি হচ্ছেন গিয়ে
এই কলেজের প্রিন্সিপাল, এবং সে মূলত স্টুডেন্টদেরকে গাইডলাইন দিয়ে থাকে, বা আপনি কলেজটার নাম বলতে চাচ্ছেন, হ্যাঁ, যে তিনি একজন প্রিন্সিপাল এবং তিনি এই ক্যামব্রিজ কলেজের একজন প্রিন্সিপাল, দুইটা তথ্য দিবেন। তাহলে এই প্যাটার্নে আপনি কিন্তু রাইটিং স্কিল ডেভেলপের জন্য সেম এই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। একই রকমের প্যাটার্ন কিন্তু। তো এই প্যাটার্নগুলো আপনি তো কোনো গ্রামার বইতে পাবেন না, আপনি তো এটা পড়ে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে, এবং বাক্যগুলোর দিকে আপনার নজর থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি বাক্য পড়ে বুঝতে পারলেই আপনার মূল যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। কিন্তু রাইটিং স্কিল ডেভেলপ হচ্ছে এমন একটা স্কিল ডেভেলপমেন্ট, যে স্টুডেন্ট এই কাজটা করতে পারে, ইংরেজি তার কাছে কোনোদিনই কঠিন থাকার কথা না, আপনি সব জায়গাতে পার পেয়ে যাবেন। আর স্পিকিং এর যে ব্যাপারটা আছে, এটা এতদিন আলোচনা হয়েছে, এটা শুধু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। এই জন্য রাইটিং স্কিল জানার জন্য কিছু বেসিক গ্রামার আপনাকে জানতেই হবে, যেটা জানা ছাড়া আপনি কখনোই রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবেন না। শব্দ ভান্ডারও জানতে হবে, এটাই কিন্তু আপনার ইংরেজির সবচেয়ে কঠিন ব্যাপার। আচ্ছা, এখানে আর কোনো প্রিপজিশন ছিল না। তারপরে দেখেন এখানে এই যে অ্যান্ড ব্যবহার করা হয়েছে, ইটস আ কনজাংশন, তাই না? কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে একই রকমের দুটো জিনিস অথবা ভিন্ন রকমের দুটো জিনিস একটু পৃথক করে দেওয়া, একত্র করে দেওয়া, মানে কোনো দুইটা আইডিয়াকে কানেক্ট করে দেওয়া, দুইটা আইডিয়াকে যুক্ত করে দেওয়া, প্লাস করে দেওয়া। এখানে এই তারা যে হেল্পস করে, দুইটা তাদের পারপাস কিন্তু, একটা হচ্ছে তারা ওই যে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে এবং সেফটি নেটস এর মাধ্যমে, এই জন্য আমরা এখানে অ্যান্ড ব্যবহার করছি। কখনো কখনো বাট হয়, বা এটা অন্য কারণে হয়, সেটা হতে পারে। এই যে দেশের আগে ইন হয়েছে, এটা খুবই সহজ একটা ব্যাপার। এ অর্থে ইনকে ব্যবহার করতে হয়, তাই না? যেমন ইন ইথিওপিয়া, ব্রাজিল এন্ড মেক্সিকো, ইন ঢাকা, ঢাকাতে, ইন রাজশাহী, রাজশাহীতে। সালের আগে প্রিপজিশন ব্যবহার করতে হয়। প্রিপজিশনের যখন ডিটেলস আলোচনা করব তখন এগুলো বলবো। ইনের ব্যবহারটা জানা হয়ে গেল আমার এখানে। অ্যাজটা কেন হয়েছে? হিসেবে। এখানে সে কিন্তু প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তো এটা প্রিপজিশন হতো না, এটা কিন্তু আবার হতে পারে, কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। যদি দুটো বাক্যের অংশকে কানেক্ট করে সে, তাহলে কনজাংশন হবে। কিন্তু দুটো নাউনকে, একই রকমের দুটো নাউনকে যদি আপনার কানেক্ট করে দেয়, তাহলে সে প্রিপজিশন হিসেবে ব্যবহার হবে। মাধ্যমে কি? মাধ্যমে বিভিন্ন ওয়ের মাধ্যমে বললো। এরপর এখানে যে টুটা বলা হয়েছে, টু এর কিন্তু স্পেসিফিক একটা ব্যবহার আছে। টু মানে হচ্ছে পারপাস, উদ্দেশ্য। উদ্দেশ্য তো টু এর পরে দুইটা জিনিস হইতে পারে, এটা সারা জীবন মনে রাখবেন, কাজে আসবে। টু এর পরে হয়তো বা নাউন হয় অথবা ভার্ব হয়। দেখেন এখানে আমি প্রথম বাক্যতে টু এর পরে ভার্ব দিয়েছি, দ্বিতীয় বাক্যতে টু এর পরে আমি একটা নাউন দিয়েছি, তাই না? সবসময় মনে রাখতে হবে প্রিপজিশনের একটা অবজেক্ট প্রয়োজন হয়, প্রিপজিশন থাকলেই তারপরে একটা অবজেক্ট দিতে হবে। যদি প্রিপজিশনের পরে কখনো কোনো অবজেক্ট না থাকে, মানে কোনো ওয়ার্ড না থাকে, তাহলে ওই বাক্যের ভিতরে সেই প্রিপজিশন আর প্রিপজিশন থাকে না, অ্যাডভার্বের কাজ করে। তাহলে এখানে দেখেন আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। আচ্ছা, আপনি ঢাকা যান, দেখেন এই বাক্যটার ভেতরে আপনি অ্যাকচুয়াল ভাবে আমাকে যা বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝেছি, কারণ টু এর পরে যে নাউনটা ব্যবহার হয়েছে, আপনি ঢাকাতে যান, আমি এটা বুঝতে পারতেছি, ক্লিয়ার, কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে, ঢাকা কোথায়, না কোথায়, বাংলাদেশে নাকি কোথায়, সেটা আপনি চাইলে আলাদা অ্যাড করতে পারেন, সেটা জন্য আলাদা প্রিপজিশন লাগবে, কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকে না। এবার দেখেন এখানে একটা প্রশ্ন থাকে, এখানে মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, কিন্তু কোথায় যেতে চাই? আমি কোথায় যেতে চাই? আই ওয়ান্ট টু গো ঢাকা, আই ওয়ান্ট টু গো চিটাগং, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড। আপনি কোনো না কোনো জায়গায় কিন্তু যেতে চান, তাই না? কিছু একটা করার জন্য যেতে চান, তাহলে এটা ইনকমপ্লিট একটা সেন্টেন্স, কারণ টু এর পর এখানে ভার্ব হয়েছে। এই টু এর পরে ভার্ব হওয়ার কারণে এই দুটো মিলে এখানে ইনফিনিটিভ হয়ে গেছে, ইনফিনিটিভ ওয়ার্ড হয়ে গেছে। এবং এই ধরনের ইনফিনিটিভ যুক্ত ওয়ার্ড সবসময় একটা নাউন রেফার করে, মানে তারা তারপরে একটা নাউন চায়। তারপরে যখন আমরা একটা নাউন দিয়ে দিব তখনই বাক্যটা কমপ্লিট। তাহলে আমরা এখানে যদি ঢাকা দিয়ে দিই, তাহলে বাক্যটা এখন কমপ্লিট। আমি ঢাকা যেতে চাই, তাহলে এই টু গো এর যে অবজেক্ট সেটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে আপনার টু এর অবজেক্ট। সো এখানে পারপাস বোঝাতে, মানে উদ্দেশ্য বোঝাতে এই টুটা বেশি অর্থে ব্যবহৃত হয়। এবং এছাড়া আর অল্প কিছু ব্যবহার আছে টু এর, যেটা পরবর্তীতে আপনি জানতে পারবেন। তাহলে এখানে আমরা যেই ওয়ার্ডগুলো পেয়েছি সেটা কি? আহ এখানে যেই টুটা ছিল, টু অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে কি ঠিকানা খোঁজা এখানে? না, অ্যাড্রেস মানে ঠিকানা খোঁজা না, এটা অন্য অর্থে ব্যবহার হয়েছে। অ্যাড্রেস মানে বের করা। অ্যাড্রেস মানে আমরা যখন কারো ঠিকানা খুঁজতে যাই, একটু ভাবার্থে ভাবতে হবে সবসময়, আর মাঝে মধ্যে অর্থগুলো একটু ভাবার্থে হয়। অ্যাড্রেস মানে হচ্ছে খুঁজে বের করা। এখানে কি খুঁজে বের করা? এই প্রবার্টি। তাহলে বলেন তো এখানে প্রবার্টি ওয়ার্ডটা কি ভার্ব না নাউন? প্রবার্টি আপনার মতে কি হবে? এখানে নাউনের কাজ, নাও। নাউনের কাজ করতেছে। তাহলে এই টু অ্যাড্রেস, টু এর পরে ভার্ব হয়েছে, টু অ্যাড্রেসের অবজেক্ট কে? প্রবার্টি। তাহলে পারপাস কি? কারো দারিদ্রতা খুঁজে বের করা, কারো দারিদ্রতা খুঁজে বের করা। তাহলে টু এর ব্যবহারটা আপনার হয়ে গেল। অ্যামাং, অ্যামাং কি করে? দুইয়ের মধ্যে তুলনা হলে হয় বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা হলে কি হয়?
অ্যামাং হয়, খুব সহজ একটা ব্যাপার। তাহলে আমরা অ্যামাং যখন ব্যবহার করবো আমাকে জাস্ট একটা নাউন প্লুরালে দিয়ে দিলে হবে। ফার্মিং ফ্যামিলিজ, তার মানে কয়টা ফ্যামিলি আই ডোন্ট নো, কিন্তু আমি যদি দুইজনের ফ্যামিলির কথা বলতাম যে রহিম সাহেব এবং কামাল সাহেবের পরিবারের মধ্যে, তাহলে এখানে অ্যামাং না হয়ে কি হতো, বিটুইন হতো। তাহলে অ্যামাং এর ব্যাপারটা বোঝা গেল। এরপরে এখানে এই অ্যান্ড কেন আসছে, এই অ্যান্ডটা এই জন্য আসছে কারণ এখানে এই একটা সাবজেক্টের দুইটা ভার্ব, একটা সাবজেক্টের কয়টা ভার্ব। তাহলে দেখেন এই অ্যান্ডের আগে যে এত কিছু দেওয়া হইলো, সব কিছু কেন দেওয়া হয়েছে, বলেন কেন দেওয়া হয়েছে? আমরা চেয়েছি, বা এই যে কন্টেন্ট রাইটার সে চেয়েছে যে এখানে সে আরো অনেক তথ্য অ্যাড করবে। এবার আপনারা বলেন এই অ্যান্ডের আগে এই যে তথ্যগুলো ছিল, আপনি যদি এই ব্যাপারটি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, তাহলে আরেকজন মানুষ সম্পর্কে বা আপনার নিজের সম্পর্কে আপনার নাম লিখলেন বা আপনার সাথে আপনার বন্ধুর নাম লিখে সে আসলে কোথায় কাজ করে, কোন পদে কাজ করে, কেন কাজ করে, এই কি কেন কোথায়, এই তথ্যগুলো কি অ্যাড করতে পারবেন না? পারবেন কিনা একটু ভেবে চিন্তে বলেন। আমি এখানে আইডিয়া দিচ্ছি, মনে করেন সে কোন একটা পদের নাম দিলেন, বাংলাদেশে কাজ করে, বাংলাদেশের কোথায় কাজ করে সেটা দিলেন। এখানে দেশের নাম দেওয়া যায়, কিন্তু অ্যাড করা যায়, কিন্তু এটার জন্য প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। ওকে, তারপরে এই জায়গায় দেখেন এগ্রিকালচারাল শক্স, এগ্রিকালচার শক্স, এখানে শক্সকে মডিফাই করেছে এগ্রিকালচার, মানে সেখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। পার্টস অফ স্পিচ বুঝতে পারার যে ব্যাপারটা সেটা এখানে জানতে হবে, তাই না? তাহলে এই বাক্য থেকে আমরা যেটা জানতে চেয়েছি, আমরা যদি অনেক শব্দের অর্থ এখানে নাও জানি, এখন কি আপনার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার যে আসলে এই বাক্যটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, কোনো কিছু বুঝতে সমস্যা আছে? তো আপনারা যারা আইএলটিএস পরীক্ষার্থী, আমি জানি এখানে অনেকে পরীক্ষা দেবেন, তো আপনি সবসময় এভাবে পড়ে যাবেন। আপনি চেষ্টা করবেন, আমরা আপনার মূল ইন্টেনশন সাবজেক্ট, বাক্যের সাবজেক্টকে খুঁজে বের করা, বাক্যের ভার্বকে খুঁজে বের করা, যদি এই দুটো কাজ করা যায় তাহলে খুব সহজ হবে। তো আমি এরকম আরেকটা বাক্য এখানে আপনাদের বোঝার জন্য তৈরি করে দিয়েছি, দেখেন সেম ওই প্যাটার্নে। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করলে যারা বুঝতে পারেন না বুঝতে পারবেন। দেখেন এখানে আমি কি কি তথ্য দিয়েছি। আমি এখানে একজন মানুষের নাম লিখেছি, মিস্টার রায়হান। সে হচ্ছে প্রিন্সিপাল। সে কি প্রিন্সিপাল? কোথাকার প্রিন্সিপাল? অফ ক্যামব্রিজ সিটি কলেজ ইন ঢাকা ব্রাঞ্চ। তাহলে এই তথ্যগুলো কার সম্পর্কে? ধরেন আপনার বন্ধুর সম্পর্কে দিলাম। আচ্ছা, সে হেল্পস করে, কাদেরকে হেল্পস করে? দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে হেল্পস করে। এখানে আমি একটা রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়েছি, হু হ্যাভ গট জিপিএ 5, যে কিনা জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 পেয়েছে কি মিস্টার রায়হান? বলেন তো কে 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 পেয়েছে, নাকি না, এই যে স্টুডেন্ট। স্টুডেন্টসরা? আচ্ছা, এই স্টুডেন্ট। যে এই স্টুডেন্ট। যে স্টুডেন্টসটা, এটার দিকে খেয়াল রেখে আমি কিন্তু এখানে হ্যাজ লিখি না, এখানে কি লিখছি? হ্যাভ লিখছি। হ্যাভ হ্যাঁ। কেন লিখছি? কারণ হ্যাভ তো প্লুরাল ভার্ব। তাহলে এটা দেখে আপনাকে বুঝতে হবে, ওই যে মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই না, আপনি যখন আইএলটিএস প্যাসেজ গুলো পড়বেন, আপনি যখন শব্দার্থ জানবেন না, আপনার কাছে মনে হবে যে এই যে হ্যাভ গট এর ব্যাপারটা জিপিএ 5 কে আসলে রায়হান পেলো না কে পেলো, আমি তো বুঝতে পারতেছি না। তখন আপনি সাবজেক্ট ভার্বের দিকে তাকাবেন। মিস্টার রায়হান একজন ব্যক্তি, এখানে যদি একজন ব্যক্তি হতো তাহলে মিস্টার রায়হানের সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাজ হওয়ার কথা। তাহলে এখানে হ্যাভ কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে হুয়ের আগে যে স্টুডেন্টস আছে তাদের সম্পর্কে বলছি, মানে সকল ছাত্রছাত্রীরা মানে জিপিএ 5 পেয়েছে। তো জিপিএ 5 পাওয়ার কথা আসলে কোনটাতে, এসএসসি না এইচএসসি তে পাইছে সেটাও তো বলা লাগে। তাহলে বলে দিলাম ইন দ্য এইচএসসি এক্সামিনেশন, এবং এইচএসসি এবং এসএসসি দুইটাই দিয়ে দিই, এখানে এসএসসি দিয়ে দিই এবং ওটাতে এইচএসসি দিয়ে দিই। অ্যাজ আ লিডার টু অ্যাচিভ দেয়ার গোল। হ্যাঁ, তারপরে অ্যাজ আ লিডার টু অ্যাচিভ দেয়ার গোল among self-motivated students and support the activity to be strong in her place। এরপরে অতিরিক্ত আমি আরো অনেক তথ্য এখানে অ্যাড করে দিয়েছি। এই জায়গায় দেখেন সাপোর্টস, সাপোর্টস আরেকটা ভার্ব এখানে, ওই যে আমি এটার সাথে অ্যাড করেছি। সো এই প্যাটার্নে আপনি চাইলে আরেকটা তথ্য অ্যাড করতে পারবেন। এই জন্য একটা বাক্য থেকে অনেক কিছু শেখার থাকে, আপনি চাইলেই কিন্তু এটা পারবেন। ঠিক আছে, এটা আপনাকে ট্রাই করতে হবে। তারপরে এখানে সাবজেক্ট এবং ভার্বের দূরত্ব যে অনেক বেশি, সেটার জন্য আমি এখানে আরেকটা ডকুমেন্টস উল্লেখ ওপেন করে রাখছি, যেখানে সাবজেক্ট এবং ভার্বের দূরত্ব আপনি অনেক দূরে পাবেন, বা একটা ভার্বের দুটো সাবজেক্ট দুটো ভার্ব উইথ 5 ইয়ার্স। একটু দেখতে দেন আমাকে। ডিউটি অফ অ্যাকশন পিএনএ অ্যাপিয়ার্ড অন দ্য রেডিও প্রোগ্রাম। Western developed a method for drinking Sandra। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা সেন্টেন্স আমি এখানে দেখাই। এই যে এখানে আরেকটা সেন্টেন্স দেখেন, এখানে নামের কথাটা কিন্তু প্রথমে নেই, আছে এখানে নামের কথাটা প্রথমে নেই। ইন ডিসেম্বর 2010, টিম ফুকেট, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য স্যাটেল বেসড ব্যাসেল অ্যাকশন নেটওয়ার্ক, মানে যেটাকে সংক্ষেপে BAN বলে আর কি, অ্যাপিয়ার্ড অন দ্য রেডিও প্রোগ্রাম ফ্রেশ এয়ার। এই বাক্যের ভার্ব কি বলেন? অ্যাপিয়ার্ড। ভেরি গুড। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে আছে কি?
এটা আমাদের জন্য না, চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময়, যে পাস্ট টেন্স হলেই ঝামেলা হয়ে যায়, কারণ পাস্ট টেন্সে তো আমি একই ফর্ম পাবো সবগুলোর একই ফর্ম। আচ্ছা, তাহলে এই জায়গার ভিতরে দেখেন, জিম আমরা উপরের বাক্যতে নাম দিয়ে শুরু করছি, আর এখানে কিন্তু নাম দিয়ে শুরু করি নাই। আমরা যেহেতু অতীতকালের ঘটনাটা কি বর্তমান না অতীত? অতীত। অতীতকালের ঘটনা। অতীত আচ্ছা, অতীত অতীতকালের ঘটনা আসলে কি সালের কথা চলে আসে না? বলেন, আসে কিনা? Yes, yes. আসে। আসবে। আমরা উপরের বাক্যটা যখন আলোচনা করেছিলাম সেটা বর্তমান সময় নিয়েছিল, এই জন্য সালের ব্যাপারটা এতটা আসে নাই। কিন্তু যখনই আমি অতীতকাল নিয়ে বলেছি, আপনার মাথায় এটা রাখতে হবে, আমি যাকে নিয়ে কথাটা বলতেছি তাকে নিয়ে এই ঘটনাটা কি অতীত সময়কে নিয়ে কিনা। সেক্ষেত্রে আপনি সর্বপ্রথমে একটা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারেন, যে ঘটনাটা কত সালের। অথবা আপনি এরকম বলতে পারেন যে অনেক বছর আগের কথা। এইভাবে মাঝে মধ্যে কথা শুরু হয় না, যে প্রায় অনেক বছর আগের কথা, আপনি নির্দিষ্ট সময় জানেন না, সেটা এভাবে কমা দিয়ে শুরু করবেন, এটা প্রিপজিশনাল ফ্রেজ বলে। এবং এই ধরনের সেন্টেন্স আপনি উঠতে বসতে একবারে যেখানেই প্যাসেজ পড়বেন পাবেন। তাহলে ওই অংশটুকু কখনো বাক্যের সাবজেক্ট হবে না। জেরান্ড হলো হতে পারে যে আইএনজি যুক্ত দিয়ে ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু প্রিপজিশন দিয়ে শুরু হলে নাই। তাহলে এই অংশটুকু এখানে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এই অংশটুকু কার সম্পর্কে তথ্য দিয়েছে? এই মানুষটা সম্পর্কে তথ্য দিয়েছে। জি। এই মানুষটা সম্পর্কে তথ্য দিয়েছে যে এত সালে। আচ্ছা, এখন এই মানুষটার পরে এই এতটুকু অংশ তাহলে কি এখানে? এতটুকু অংশ এই স্যার ওর মানুষটা বিবরণ, সম্পর্কে, সাবজেক্টের বিবরণ। হ্যাঁ, সাবজেক্টের বিবরণ। তাহলে উপরে যেভাবে সাবজেক্টের বিবরণ দিয়েছেন, এটাও তো ভাই আমি একটা আইএলটিএস প্যাসেজ থেকে নিয়েছি, তবে দুইটা এক জায়গা থেকে না, দুইটা ডিফারেন্ট জায়গা থেকে। তাহলে এই তথ্যটা তো জিম ফুকেটকে নিয়ে দিয়েছে। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি দুই জায়গা থেকে দুইটা প্যাসেজের অংশ নিয়েছি, আপনি পড়ে দেখেন আজকে যে কোনো একটা সাল নিয়ে কোনো একটা প্যাসেজ পড়ে দেখেন, কোনো মানুষ নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে, দেখবেন যে যদি সালের কথা উল্লেখ থাকে তাহলে কোনো মানুষ সম্পর্কে বর্ণনা প্রায় 90% সময় এইভাবে দেয়, হয়তোবা আগে একটা তথ্য এবং পরে একটা তথ্য। তাহলে এই যে আজকে আপনি এই ব্যাপারটা শিখেছেন, এটা নেক্সটে যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, এটা ব্যর্থতা কার? এটা আপনার ব্যর্থতা, কারণ আপনি ট্রাই করেননি। আপনি কিভাবে পারবেন? চেষ্টা করতে হবে। তাহলে এখানে ওই রকমের কাজ দিয়েছে, দেখেন একই রকমের প্রিপজিশন অফ দিয়েছে, কারণ কেউ যদি কোনো একটা পদে থাকে তাহলে কোন কোন ইনস্টিটিউশনে আছে সেটা বলা লাগে, তাই না? সেটা বলা লাগে, এই হলো ব্যাপারটা। তারপর এখানে ভার্ব দেওয়া হয়েছে। এখন এখানে অন কেন হয়েছে? কারণ রেডিও প্রোগ্রাম একটা ছোট প্রোগ্রাম, তাই না? একটা ছোট একটা প্রতিষ্ঠানের জন্য অন হয়েছে। এখন যদি এখানে বড় একটা রেডিও প্রোগ্রামের কথা হইতো বা বড় একটা ইনস্টিটিউশনের কথা হইতো, আচ্ছা, সেক্ষেত্রে কোথায় কি হইতো? এখানে অনেক জায়গায় কি হইতো? ইন হইতো। ঠিক আছে, অনেক জায়গায় কি হইতো? ইন হইতো। এখন আপনি চাইলে ভাই এখানে বাক্যটাকে আরো বড় করতে পারেন, যেমন অন দ্য রেডিও প্রোগ্রাম ফ্রেশ এয়ার। আচ্ছা, আমরা কি জানি এই যে রেডিও প্রোগ্রামটা হয় সেটা আসলে কোথায়? আমাদের জানা নাই, কিন্তু না, আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন যে এটা কোথায়, ব্রাজিলে বা এটা আমেরিকাতে বা এটা আর্জেন্টিনাতে, কোন একটা দেশের কথা বলতে যাচ্ছেন, আপনি কি করবেন? ধরেন বাংলাদেশে, ধরেন বাংলাদেশ, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? ইন দিব, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ। হয়ে গেছে না? এখানে আরেকটা তথ্য অ্যাড হয়ে গেছে না? আপনি আরো চাইতে পারেন, এখন আপনি যদি এটার সাথে আরো অনেক তথ্য অ্যাড করতে চান, অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যান্ড বা বাট, বাট দিয়ে আপনি আরো কিছু তথ্য যুক্ত করতে পারেন, যে আলাদা একটা ক্লজ নিয়ে আসবেন, সেটাও চাইলে অ্যাড করতে পারেন। আপনি ক্লজ নিয়ে এসে অ্যান্ড বাট অন্য একটা ক্লজ অ্যাড করে দিতে পারেন, যেটার জন্য আপনাকে সেন্টেন্স জানতে হবে। আপনি বাক্যটাকে আরো বড় করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা ছোট সেন্টেন্স তৈরি করা শুরু করি, দেখি এটাকে কতটুকু বড় করা যায়। আমরা এখন এখানে কি করতেছি? ক্লাস করতেছি। ক্লাস করতেছি। তাহলে আমি ক্লাস করি, আই ডু ক্লাস, কিন্তু আপনারা তো এখন ক্লাস করতেছেন, বাক্যটা কি হবে? উই আর ডুইং ক্লাস। উই আর ডুইং ক্লাস। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই উই আর ডুইং ক্লাস, বর্তমানে এটা কাজটা চলছে। আচ্ছা, উই আর ডুইং ক্লাস, আমরা ক্লাস করতেছি। আচ্ছা, এখন এই আমরা ক্লাস করতেছি, কার সাথে ক্লাস করতেছি আমরা? উইথ সাইদুর রহমান। আচ্ছা, তাহলে আমরা সাইদুর একটা রহমান স্যার। প্রিপজিশন দিতে পারি, উই সাইদুর রহমান স্যার, উই সাইদুর স্যার, এসআর স্যার। আচ্ছা, এসআর স্যার। আচ্ছা, আচ্ছা, এর আগে আমরা একটা তথ্য দিতে চাচ্ছি, যে আপনারা আজকে ক্লাস করার আগে আপনারা ফুটবল ম্যাচ উপভোগ করে বা আপনার ডিনারটা সেরে ক্লাস করতে আসছেন। আপনি আপনার ডিনারটা সেরে ক্লাস করতে, মানে আমার ডিনার করার শেষে সাইদুর স্যারের সাথে আমি ক্লাস করছি। তাহলে আমার ডিনার করার শেষে এই অংশটুকুকে বাংলাতে একটু ভাবেন, আমার ডিনার করার শেষে, এটা কি একটা ফ্রেজ না? এটা একটা জি। ফ্রেজ, তাই না? আমরা তাহলে ফ্রেজটাকে প্রথমে দিয়ে দিই। তাহলে আপনি যদি খেলা উপভোগ করার শেষে বা ডিনার করার শেষে অংশটুকু দিতে চান, তাহলে এখানে স্টার্ট করবেন আপনি। শেষে ইংরেজি কি? আফটার। তাহলে আমরা আফটার দিয়ে শুরু করি। আফটার, আফটার কি করা? আপনার যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিটিং। কমপ্লিট কি দেওয়া যাবে নাকি কমপ্লিটিং দিব? কমপ্লিটিং। কমপ্লিটিং। আপনার কমপ্লিটিং, আপনার কমপ্লিটিং কি করেছেন? মাই ডিনার, মাই ডিনার। হ্যাঁ, আফটার কমপ্লিটিং মাই ডিনার। আচ্ছা,
আফটার কমপ্লিটিং মাই ডিনার, আমি যতটুকু বলেছি হয়েছে না? হয়েছে। হয়েছে। কিন্তু আপনি হয়েছে। এই সেটা ডিনারের কমা দিতে পারবো সম্পর্কে না ভাই। এই ডিনার সম্পর্কে আরো তথ্য দিতে চাচ্ছেন, কারণ ডিনারটা আপনি কয়টা বাজে করেছেন? রাত 8:30টায় করেছেন, বা 9:15টায় করেছেন, বা At 9টা বাজে করেছেন। তাহলে আপনি এখানে টাইম অ্যাড করতে চাচ্ছেন যে 9টা বাজে আমার at ডিনার করা শেষে। তাহলে আমি এখানে কি দিব? At অ্যাট 9 p.m. 9 p.m. আচ্ছা, অ্যাট 9 p.m. আপনি দিলেন। এরপরে আপনি এখানে আরো কিছু তথ্য অ্যাড করতে চাচ্ছেন। দেখেন আমার কথা, এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটুকু তথ্য দিবেন আপনার ছোট বোনের সাথে বা আপনার ছোট ভাইয়ের সাথে। ঠিক আছে, আপনার ছোট ভাইয়ের সাথে রাত 9টায় ডিনার করার পরে, মানে আমরা বা কি জানো বলে এখানে, আই না উই না দিয়ে আই দিলে ভালো হতো। এখন আপনি কারোর সাথে ডিনার করেছেন, তাহলে কার সাথে ডিনার করেছেন দিয়ে দেন। with my sister. উইথ মাই সিস্টার। আচ্ছা, আর বড় করব না, বড় করলে ভাই অনেক করা যাবে, এটা দিন শেষ হবে না। একটা ওয়ার্ড আছে আপনার 500 ওয়ার্ডের, ঠিক আছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় সেন্টেন্স আপনার। এটা আমি এখন একবার দেখছিলাম, ভুলে গেছি, আমি এটা কালেক্ট করতে মনে নাই, এত বড় একটা সেন্টেন্স। এটা ডিপেন্ড করে আপনার উপরে। তাহলে দেখেন বাক্যটা কি হলো, এখানে উই দিলে চললো, আচ্ছা এখানে আই দিয়ে নেবেন। আফটার কমপ্লিটিং আওয়ার ডিনার দিতে হবে। তাহলে এখানে এখানে এই জিনিসটা আবার খেয়াল রাখতে হবে, আমরা এখানে সাবজেক্ট হিসেবে কাকে দিয়েছি? উইকে না? উইকে উইকে দিয়েছি না? তাহলে এখানে বাকি যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু আই বলা যাবে না, কারণ আপনি সবাইকে নিয়ে কথা বলছেন। তাহলে এখানে আওয়ার দিতে হবে। আফটার কমপ্লিটিং আওয়ার ডিনার অ্যাট 9 p.m. উইথ আওয়ার সিস্টার, বা উইথ আওয়ার প্রিন্সিপাল, বা উইথ আওয়ার কিছু একটা দিয়ে দিলেন, আবার দিতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? উইথ আওয়ার সিস্টার। তাহলে অংশটুকু হয়ে গেল। এবার বলেন এই অংশটুকু কি বাক্যের ভিতরে কি সাবজেক্টে কাজ করবে না ফ্রেজ? নো ফ্রেজ তিনটা Yes. তিনটা ফ্রেজ এখানে একসাথে যুক্ত হয়েছে। কয়টা ফ্রেজ? তিনটা ফ্রেজ তিনটা। একসাথে মিলে একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়েছে। আচ্ছা, উইথ সাইদুর স্যার আর কি কি তথ্য দিতে চান আপনি? এখানে তথ্য কিভাবে দিবেন বুঝতে পারতেছেন না, এটা আপনার একটা মনের প্রশ্ন যে স্যার আমরা তথ্যগুলো কিভাবে অ্যাড করব। তথ্য অ্যাড করার জন্য খুব সহজ একটা ব্যাপার বলি। আপনি যেই জায়গাতে নাউন দিয়ে বাক্যটা শেষ করলেন, ওই নাউন সম্পর্কে কি আর কিছু তথ্য দিতে চান কিনা সেটা ভাববেন, তাহলে দেখবেন আপনি আইডিয়া পাবেন। তাহলে আমি নাউনটা শেষ করেছি কাকে দিয়ে? সাইদুর স্যারকে দিয়ে না? এবার Saidul সাইদুর sir, স্যার সম্পর্কে একটা তথ্য দিতে পারেন। সাইদুর স্যার who is সম্পর্কে, English teacher? হ্যাঁ, Who হু is ইজ দ্য ইংলিশ টিচার। হ্যাঁ, আচ্ছা, হু ইজ দ্য ইংলিশ টিচার, হু ইজ দ্য ইংলিশ টিচার। আচ্ছা, ইংলিশ টিচার। এই দেখেন আমি এখানে আবার নাউন কাকে শেষ করলাম? টিচার না? টিচার, ইংলিশ টিচার। আচ্ছা, এই ইংলিশ টিচার হিসেবে সে কোথাকার? তার একটা ইনস্টিটিউশন আছে না? of Yes. creative হ্যাঁ, English. কি তাহলে আমরা এখানে অ্যাড বা ইন ব্যবহার করব। ছোট প্রতিষ্ঠান যেহেতু, In আমরা আমাদের ছোট প্রতিষ্ঠানে আমরা অ্যাড দিলাম ক্রিয়েটিভ। আচ্ছা, ক্রিয়েটিভ ইংলিশ, ক্রিয়েটিভ ইনস্টিটিউট ইংলিশ ইনস্টিটিউশন, বা ইনস্টিটিউট দিয়ে দিলাম একাডেমি, সরি আমাদেরটা হবে একাডেমি। একাডেমি, আচ্ছা, ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি। আচ্ছা, এই যে এখন ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি শেষ হয়েছে, এটা কি একটা নাউন না? noun. আচ্ছা আচ্ছা, এটা যে একটা নাউন, আমি কি চাইলে এটা সম্পর্কে একটা তথ্য দিতে পারি না? দ্যাট which is ওয়াজ Yes. located দ্যাট ওয়াজ Blackpool. কি আপনার, ওই যে যেটা আপনার যাত্রা শুরু করেছে, বা যেটা খুবই রিনোয়েন্টেড একটা প্রতিষ্ঠান, যেটা একটা পপুলার প্রতিষ্ঠান, দিতে পারি? তাহলে এখানে আমরা হু দিব না, কি Yeah. দিব আমরা? দ্যাট দিব। Which কিভাবে হুইচ, হুইচ বা That. দ্যাট দিব। হ্যাঁ, দুইটা দিলেও হয়, এটা আপনার ফর্মালি এত মানে না কেউ, তবে হুইচ আর দ্যাটের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, এটা ক্লাস আপনাদের নেবো আমি। আচ্ছা, দ্যাট ইজ দিব না ওয়াজ দিব? ইজ দিব, কারণ প্রেজেন্ট টেন্স হচ্ছে is তো। হ্যাঁ, That দ্যাট ইজ is. দ্যাট ইজ ভেরি পপুলার, দ্যাট ইজ ভেরি পপুলার বা ভেরি ইফেক্টিভ, মানে ইফেক্টিভ ইনস্টিটিউশন। ইফেক্টিভ আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইনস্টিটিউশন, TITUTI1। আচ্ছা, আপনার মনে করেন যে দেওয়া হয়েছে মোটামুটি ক্রিয়েটিভ ইংলিশ নিয়ে, ইনস্টিটিউশন নিয়ে আবার দিতে পারেন। এখন আপনার চাইলে আবার পুরোনো জায়গায় ফেরত যাওয়া যেতে পারে, জি পুরোনো স্যার জায়গায় ফেরত যাওয়া যেতে পারে। আচ্ছা, যাই হোক, এভাবে বড় করলে ভাই ক্লাস কিন্তু এটা নিয়ে চলতে থাকবে একটা না। তাহলে আপনি যেভাবে বড় করতেছেন বাক্যটা, যে আইডিয়াগুলো শেয়ার করতেছেন, প্রথম অবস্থা আপনি ইজি ইজি বাক্যগুলোই তৈরি করেন। তো এভাবে চাইলে কি আপনার নিজে যদি চেষ্টা করেন, অন্তত পক্ষে সিম্পল 3 ওয়ার্ডের একটা সেন্টেন্সকে অন্তত পক্ষে 3-4 লাইন লেখা কি আপনাদের পক্ষে পসিবল কিনা, কি বলেন? চেষ্টা করলে পারা যাবে? পসিবল ইনশাআল্লাহ। আস্তে আস্তে পারা যাবে, একটু আস্তে আস্তে স্যার ক্লাসগুলো করার একটু পরে। একটা কোশ্চেন ছিল স্যার, ইংলিশ টিচারের পরে স্যার কি অফ দেওয়া যাবে? ইংলিশ হ্যাঁ, টিচার দেওয়া অফ যাবে, দেওয়া যাবে। হ্যাঁ, হু ইজ আ ইংলিশ টিচার অফ ক্রিয়েটিভ ইংলিশ, হ্যাঁ এখানে অফও দেওয়া যাবে। এক যদি দেই তাহলে আমি একটা প্রতিষ্ঠানের কথা বললাম, আর অফ বললে ক্রিয়েটিভ ইংলিশ এর হলো, দুইটাই চলবে এখানে, ঠিক আছে? দুইটার অধীনে, বা এখানে ইনস্টিটিউশনের কথা বললাম আর কি, চললো। তো এইভাবে একটু স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি করে ফেলেন। স্যার আমরা কেমনে বুঝবো এটা বাংলা বাক্যতে যেটা ফ্রেজ? ফ্রেজ, আচ্ছা, ফ্রেজ বোঝার জন্য আপনাকে বুঝতে হবে, ফ্রেজ মানে হচ্ছে 2 ওয়ার্ডস, আ কম্বিনেশন অফ বাংলা বাক্যতে, বাংলা বাক্যতে বাংলা বাক্যতে ওই আকার একার, আমরা বাংলাতে যখন কথা বলি, যেমন ধরেন
আমি ঢাকাতে থাকি, আমি ঢাকাতে থাকি বা ঢাকায় থাকি। এখানে তয়ের সাথে একটা একার আছে না, মানে বাংলা যখন আমরা কথা বলি বাংলাতে দেখবেন যে আকার, একার, রস্যিকার, দীর্ঘিকার এগুলো থাকে, কিন্তু ইংরেজিতে কি আসলে আমরা এখানে দিতে পারবো এমন কোন সিম্বল আছে যে আমরা ইংরেজি বাক্যের সাথে একার আকার দিতে পারবো? নাই তো, না? এই ইংরেজি বাক্যতে এই সিম্বল গুলো দেওয়ার জন্য প্রিপোজিশন প্রয়োজন হয়। যদি কেউ ওই আপনার বিভক্তি আকারে প্রিপোজিশন শেখার প্র্যাকটিস থাকে আপনার, তাহলে এটা খেয়াল করবেন যে এক একটা বিভক্তির জন্য এক একটা নির্দিষ্ট প্রিপোজিশন, ঠিক আছে, এক একটা বিভক্তির জন্য। তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে, এই অ্যাডজেক্টিভ আর নাউন মিলে একটা প্রিপোজিশন হয়, মানে ফ্রেজ হয়। যেমন গুড টিচার, আ গুড টিচার, এই গুড টিচার দুটো মিলে একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা জিনিসের সুন্দর একটা মিনিং দিতে পারে, কিন্তু কখনো একটা পুরো বাক্য গঠন করতে পারে না এই অংশটুকু। শুধুমাত্র সেখানে মিসিং থাকবে একটা জিনিসের, সেটা কি? আপনার Verb. সেখানে আপনি ভার্ব পাবেন না, কোনো টেন্স ভার্ব পাবেন না, এই একটা জিনিস থাকবে না। তাহলে এই জায়গার ভিতরে আফটার কমপ্লিটিং একটা ফ্রেজ, আওয়ার ডিনার একটা ফ্রেজ, এট 9 PM একটা ফ্রেজ, উইথ আওয়ার সিস্টার একটা ফ্রেজ, শুধু উইথ আওয়ার সিস্টার না, আওয়ার সিস্টার একটা ফ্রেজ, আবার পুরোটা মিলেও একটা ফ্রেজ, ঠিক আছে? এই হলো ব্যাপারগুলো। কিন্তু এখানে কোনো ভার্ব আছে, টেন্স ভার্ব আছে? এই কমপ্লিট কি এই বাক্যের ভার্ব? ফাইনাইট ভার্ব না। হ্যাঁ, এখানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি, যে টেন্স ভার্ব না, ভার্বের রূপ নিয়ে বসবে, কিন্তু যখনই সে টেন্সকে ফলো করবে না। তাহলে এই যে ভার্বের কথাগুলো আসতেছে, সাবজেক্ট চেনের ব্যাপারটা আসতেছে, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের রিডিং রাইটিং কভার করার জন্য জানতে হবে তিনটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। ফার্স্ট ইজ সাবজেক্ট, কাকে জানতে হবে? সাবজেক্ট, খুব ইম্পর্টেন্ট, আপনি সাবজেক্ট জানলেই হবে। দ্বিতীয়ত জানতে হবে ভার্ব, Verb. তৃতীয়ত জানতে হবে প্রচুর প্রিপজিশনের ব্যবহার, SITION প্রিপজিশন, এবং জানতে হবে কনজাংশনের ব্যবহার, কনজাংশনের ব্যবহার, CTI কনজাংশনের ব্যবহার। এবং ওভারঅল যদি আপনি সকল পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখেন, হ্যাঁ, তাহলে আপনি আরো বেশি স্মার্ট হবেন। আপনি যত পার্টস অফ স্পিচ জানবেন আপনি তত স্মার্ট হবেন, কারণ পার্টস অফ স্পিচ জানা থাকলে আপনি অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করতে হবে, অ্যাডভার্ব কখন ব্যবহার করতে হবে, এই ব্যাপারগুলো সম্পর্কে একটু সচেতন হবেন। তবে বেসিক্যালি এই চারটা জিনিস জানলে মোটামুটি কভার করা যায়। এখন কথা হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড কারা হয়? শুধু সাবজেক্ট বলতে কি আমরা মানুষের নাম কি বুঝি? স্যার নাউন। নাউন, প্রথমত নাউন, নাউন মানে নেমিং, আর নেমিং ইজ আ নাউন। হ্যাঁ, যে কোনো কিছুর নাম, আপনার চোখের সামনে এই মুহূর্তে যা আছে সবকিছু কি একটা নাউন, তাই না? আর কি হতে পারে সাবজেক্ট ওয়ার্ড? Pronoun. প্রোনাউন হতে পারে, মানে যে নাউনের পরিবর্তে বসে। আমরা এই দুইটা সারা জীবন সবাই চিনি, তাই না? আচ্ছা, এবার আপনার এটা কি জানা আছে একটা বাক্যে নাউন প্রোনাউন কারা কারা হতে পারে, কোন সকল ওয়ার্ড গুলো হতে পারে? এটা আমাদের অনেকের জানা নাই। আচ্ছা, এটা আমাদের অনেকের জানা নাই। ফর এক্সাম্পল, আমি একটা বাক্য বলছি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে নাউন কে? Walking. এখানে নাউন হচ্ছে ওয়াকিং, তাই না? আচ্ছা, এটা কি কোনো মানুষের নাম? এটা কোনো মানুষের নাম না, কিন্তু একটা ভার্বের মতো দেখা যাচ্ছে। তাহলে এই যে ভার্বের রূপ নিয়েও যে কিছু ওয়ার্ড নাউন হতে পারে, এটা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে? তাহলে ওইটা আমরা বুঝতে সমস্যা হয়, এটাই আমাদের মেজর প্রবলেম। আমরা নাম বুঝতে পারি একটা মানুষের, এবং নাউন চেনার জন্য কি প্রয়োজন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো প্রথমত আমি বলি, এখানে নাউন চেনার জন্য আপনাকে কাকে খুঁজতে হবে, এটা খোঁজার জন্য আপনার টিচার কেউ দরকার নাই, আপনি একটু অ্যাডভান্স হলে এখান থেকে বুঝতেন। আপনি এখানে দেখেন নাউন কোথায় কোথায় হয়েছে, এই বাক্যটাতে দেখেন, আওয়ারের পরে সিস্টার দিয়েছে, আওয়ার নাউন না সিস্টার নাউন? Sister. সিস্টার নাউন, তাহলে আওয়ার ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। ভেরি গুড অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়, বা অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। পসেসিভের পরে 100% একটা নাউন হতে হবে, পসেসিভের পরে নাউন হয়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে আমরা দেখি যে আর কোথায় নাউন আছে। আফটার, আফটারের পরে কমপ্লিটিং ওয়ার্ডটা কি? নাউন, প্রিপজিশনের নাউন। তাহলে প্রিপজিশনের যে অবজেক্টটা, ঠিক আছে, সেটার পরে নাউন হয়, তাহলে প্রিপজিশনের পরে নাউন হয়। পয়েন্ট টু বি নোটেড। এটা গেল একটা। আর্টিকেলের পরে, এই যে এই আর্টিকেলের পরে ইংলিশ টিচার, এগুলা কি নাউন না? Noun. তাহলে আর্টিকেলের পরে নাউন হয়, তাই না? আর্টিকেল এ এন্ড দি এগুলার পরে কি হয়? আর্টিকেল, এগুলার পরে নাউন হয়, তাই না? আচ্ছা, এরপরে ভেরি ইফেক্টিভ ইনস্টিটিউশন, ভেরি ইফেক্টিভ ইনস্টিটিউশন এটা অ্যাডজেক্টিভ। আমি আসলে চাচ্ছিলাম আরেকটা ওয়ার্ড সাম, এখানে মনে হয় সাম টাম ব্যবহার করা হয় নাই। ডিটারমিনার, ডিটারমিনার মানে কি? নির্দেশক। ডিটারমিনার মানে কি? একটা ওয়ার্ড হলো নাউন। হ্যাঁ, এই ডিটারমিনার পরে নাউন হয়, এটা মনে রাখতে হবে। ডিটারমিনার, হ্যাঁ, ডিটারমিনার পর নাউন হয়। ডিটারমিনার কারা হয় বলেন তো? কিছু আছে নির্দিষ্ট করে, আর কিছু আবার অনির্দিষ্ট করে দেয়। আমি সবগুলোকে একটা জায়গায় আনলাম। কিছু আছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার প্রায় একই রকমের, একটু তফাৎ আছে। দিস, দ্যাট, Some, দোজ, some, সাম, any. মেনি, এনি, এটসেট্রা, এগুলো।
হ্যাঁ, এগুলার Article. পরে নাউন হয়, এগুলার পরে নাউন হয়। তাহলে আপনি বাক্যের ভিতরে যখন নাউন চিনতে পারবেন না, তখন দেখবেন যে তাদের আগে এগুলো আছে কিনা। বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে তাদের পরে অ্যাডজেক্টিভও থাকতে পারে, কিন্তু এটাও খেয়াল রাখবেন। তো এগুলো থাকলে সেগুলো নাউন হবে। এবার আমরা জানি যে নাউন ওয়ার্ড কারা কারা হতে পারে, নাম টাম এগুলো তো জানি আমরা। কিছু কিছু ভার্ব নাউন হতে পারে, আইএনজি যুক্ত ভার্ব, বিং, আমরা এটা ধরে নিলাম, যখন বাক্যের ভিতরে সে ভার্ব না। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড কি হতে পারে, নাউন হতে পারে। টু যুক্ত ভার্ব বাক্যের নাউন হতে পারে। টু Noun প্লাস হতে পারে। V1, টু প্লাস কি V1, যেমন আমরা এখানে ওয়াকিং না দিয়ে যদি বলতাম To walk. টু ওয়াক, তাহলে Yeah. বদার কারেক্ট। দুইটা ওয়ার্ডই কি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইতে পারে নাউন। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম নাউন না, না না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম কখনো নাউন হবে না, Noun হবে না। এটা কখনো হবে না। ঠিক আছে, এই ধারণা থাকলে এটা আজ থেকে বাদ দিয়ে দেন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো নাউন হয় না। ঠিক আছে, কখনো নাউন হবে না। তাহলে ভার্বের রূপ নিয়ে যারা বুঝতে পারে এই দুটো ওয়ার্ড, এবং আরো কিছু নাউন আছে যেগুলো আমাদেরকে কনফিউজড করে, যেগুলো জানার জন্য আপনাকে কিছু সাফিক্স প্রিফিক্স শিখতে হবে, সাফিক্স প্রিফিক্স শিখতে হবে। যেমন নেস থাকলে, যেমন কনফিউশন, কনফিউশন এটা চোখে দেখা যায়, না, দেখা যায় না। কনফিউশন চোখে দেখা যায়, কনফিউশন হওয়া, দ্বিধান্বিত হওয়া, এই ধরনের কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে না, অ্যাবস্ট্রাক্ট জি স্যার। নাউন, হ্যাঁ, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। বাক্যের ভিতরে আপনি কি এটা দেখে কনফিউজড হন না? মাঝে মধ্যে মনে হয় না যে এটা ভার্ব, মাঝে মধ্যে মনে হয় না এটা অ্যাডজেক্টিভ, এমন মনে হয়, এরকম মনে হয়। এটার জন্য আপনাকে শিখতে হবে এই যে টি আই ওয়েন শন থাকলে নাউন হয়, তারপর কি থাকলে নাউন হয়। এখন আমি যদি আপনাকে এইটার জন্য আলাদা একটা ক্লাস নেই, তাহলে আপনাদের যে নির্দিষ্ট 24টা ক্লাস, আমি কি পারবো যে জটিল ব্যাপারগুলো কভার করতে? আমি কিন্তু সেটা পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, এই সকল ছোট ছোট ব্যাপারগুলো আমি কিন্তু আপনাদেরকে পেজে শেখাবো। ঠিক আছে, লাইভ ক্লাসগুলো দিলে ওখানে শেখাবো আপনাদেরকে, এই জন্য প্র্যাকটিস করতে হবে ওখানে। তো এই সকল ব্যাপারগুলো একটু জানা থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমরা জানি না, আমি একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, হি ইজ আ পুয়ার ম্যান, সে একজন গরিব মানুষ। এখানে পুয়ার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। Poor adjective. অ্যাডজেক্টিভ। আচ্ছা, দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দ্য এখানে পুয়ার poor, কি? poor noun. দ্য পুয়ার নাউন। Subject. অলওয়েজ হ্যাপি মানে ধনীরা সবসময় সুখী না, ধনীরা সবসময় সুখী না, এখানে নাউন। এখানে এটা কি? নাউন। Noun. এই যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড যদি কখনো অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে হয় এবং তার আগে আর্টিকেল থাকে, বিশেষ করে দা তাহলে থাকে, সেটা তাহলে সে বাক্যে নাউন হতে পারে। noun হবে। এরকম একটা বাক্যের ফর্মেট শিখে ফেললেন, এটা দিয়ে একটা সেন্টেন্স প্যাটার্ন বানানো যায়। আমি চাইলে তো 10টা একটা ক্লাসও বানাইতে পারবো। ঠিক আছে, আমি এখানে ক্লাসের ভিতরে ভাই ছোট ছোট যে ব্যাপারগুলো বলছি, একটা টপিক একটা অংশ নিয়ে আমি চাইলে একটা ক্লাস টানতে পারি, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে আমার নির্দিষ্ট 24টা ক্লাসে আপনাদেরকে এমন কিছু দেওয়া যে এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস থেকে অনেক তথ্য আপনারা নিতে পারেন। তারপরে আপনারা আপনাদের প্রশ্ন জড়ো করেন, যেখানে কয়েক ভাইয়া প্রশ্ন করেছেন, আপনারা এভাবে প্রশ্ন করবেন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোথায় কোথায় সমস্যা হয়, আমারও মাথা খুলবে, আমি সেই সকল বিষয়গুলো নিয়ে ভাববো। ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ জি। টুর পরে B1 একটু কনফিউজ লাগতেছে। এটা টু এর পরে To যখনই one. V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন ধরেন আমরা আই এর পরে, আমরা দে এর পরে কি লিখি? গো লিখি, দে গো তারা যায়, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, দে গো তারা যায় প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আমি যদি বলি হি গোস, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা present. এটাও প্রেজেন্ট টেন্স। দুইটাই তো প্রেজেন্ট টেন্সই হয়, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু একবার গো একবার গোস কেন হলো? তার মানে ভার্বের মধ্যেও সিঙ্গুলার আর প্লুরালের একটা ব্যাপার আছে। ভার্বের মধ্যে কি আছে? সিঙ্গুলার আর প্লুরালের ব্যাপার আছে। আমরা অনেকে এটা জানি না। আপনার অনার্স ডিগ্রি পাস করছে, এখন আমরা জানি না যে ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়, বিশেষ করে মেইন ভার্ব। এটা আমাদের জানা নেই, আমরা হেল্পিং ভার্ব সম্পর্কে জানি। মেইন ভার্ব সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, আপনাকে মনে রাখতে হবে। যখন ভার্বের সাথে এস বাই এস হয় না, তখন সেটা প্লুরাল, তখন সেটা এটা plural. প্লুরাল। যখন এস Plural. এস হবে তখন সেটা সিঙ্গুলার। সবসময় মনে রাখতে হবে টু এর পরে Singular. প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে ভার্বের বেস ফর্ম। এই প্লুরাল ভার্ব অর্থাৎ এস ইএস আইএনজি বা অন্য কোনো ফরম্যাট ছাড়া ভার্বকে বসানোটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন ধরেন আমি বলতে যাচ্ছি উপরে বাক্যটা, সে যেতে চায়। আমরা যদি বলি সে যেতে চায়, তাহলে বাক্যটা আমরা কি লিখবো বলেন? হি ওয়ান্ট নাকি ওয়ান্টস? ওয়ান্টস। আমরা কি টু গো লিখবো নাকি গোস লিখবো? এবার এটা বলেন। টু গো। টু গো লিখবো। এখানে গোস কেন লেখা যাবে না? কারণ টু এর পরে বেস ফর্ম হবে, তখন আর এস এর দরকার নেই, এটা হচ্ছে বেস ফর্ম। এবার বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট ওয়ার্ড গুলো বুঝলাম। কি কি হবে সাবজেক্ট ওয়ার্ড? একবার মনে মনে বলে ফেলি। আইএনজি যুক্ত ভার্ব, 2 + V1, তারপরে আপনার কনফিউজিং যে ওয়ার্ড গুলো আছে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে এদের পরে, এবং ডিটারমিনারের পরে কি হয়? ডিটারমিনার ওয়ার্ড গুলো নাউন হতে পারে। ওকে, তো এটা বুঝে মনে রাখতে হবে। এরপরে জানতে হবে ভার্ব। তো ভার্ব কি জিনিস মনে রাখতে হবে একটা জিনিস, যে ভার্ব মানে হচ্ছে যে টেন্সকে ফলো করবে এবং সাবজেক্টের সাথে একটা এগ্রি থাকবে। বোথ আর ডিফারেন্ট।
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব দুটো কিন্তু এক জিনিস না, দুইটা এক জিনিস না। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই বিষয়টা। যেমন ধরেন আমি বললাম এখানে they have gone, এটা কোন টেন্সে আছে বলেন তো? Past participle. আচ্ছা, he has gone। এবার দেখেন আমি দুইটা বাক্যই পারফেক্ট লিখছি না? Perfect. পারফেক্ট লিখছি। আচ্ছা, এখানে এই হ্যাভ হইছে দে এর জন্য, হ্যাজ হইছে হি এর জন্য। আচ্ছা, এই গনের পরিবর্তন কেন হলো না? স্যার কারণ হেড ভার্বের সবসময় ভিতরি বসে। আচ্ছা, তাহলে ভালো করে ব্যাপারটা বুঝবেন। হ্যাঁ, কারণ এই গন হওয়াটা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়াটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে না। কার উপরে ডিপেন্ড করে? টেন্সের উপরে ডিপেন্ড করে, টেন্সের উপরে ডিপেন্ড করে। কিন্তু এই হ্যাভ হওয়াটা কি টেন্সের উপরে ডিপেন্ড করতেছে মূলত, নাকি টেন্সের উপরে করলেও সে সাবজেক্টের সাথে একই সাথে ডিপেন্ড করে? সাবজেক্টের উপরেই ডিপেন্ড করে, তাই না? তাহলে এই হ্যাভ আর হ্যাজ হওয়াটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রি, সাবজেক্ট ভার্ব এগ্রি। কিন্তু গন হওয়াটা রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম মানে কি? টেন্সের রাইট ফর্ম হওয়া। এবার বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি বলি এই বাক্যটাকে আমরা কন্টিনিউয়াস করি, তাহলে আমরা কি লিখবো? they are going লিখবো, they are going। আচ্ছা, এখন যদি আমি এটাকে পারফেক্ট করি, মানে সাবজেক্ট চেঞ্জ করি, আমরা হি ইজ, আমরা কি গো কে চেঞ্জ করতে পারবো? গোয়িং কে চেঞ্জ করতে পারবো নাকি শুধু আর ইজ হলো? তাহলে এবার বলেন এখানে আর হওয়াটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাকি রাইট ফর্ম অফ ভার্ব? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এখানে গোয়িং হওয়াটা তাহলে কি? রাইট ফর্ম অফ ভার্ব, টেন্সের। তাহলে এই তফাৎটা বুঝতে পেরেছেন? এখন আপনারা যারা টেন্স জানেন, যদি টেন্সের 12টা স্ট্রাকচার আপনার মাথায় পুরোপুরি থাকে ক্লিয়ার, তাহলে আপনার টেন্স চিন্তা আর আপনার মনে হয় না সমস্যা হবে। ঠিক আছে, আপনি টেন্সের সাথে ভার্বের এগ্রি করতে হবে, অর্থাৎ ভার্বকে চিনতে হবে ভালো করে, তাহলে আপনি ইনশাআল্লাহ সাবজেক্টের ভার্ব ধরে ফেলতে পারবেন। সামারাইজের জন্য আরেকটা জিনিস দরকার, অবজেক্ট ওয়ার্ড ন্যাচারালি নাউন হয়, এক্সটেনশন দ্যাট মিন্স অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এই সকল বিষয়গুলো হতে পারে। এই হচ্ছে গিয়ে ব্যাপারটা, এগুলো আস্তে আস্তে আপনাদের শিখতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে কনজাংশনের প্রথম পার্ট করব। কনজাংশনের যে প্রথম পার্টের ব্যাপারগুলো আছে সেটা করব। কনজাংশনের পরপর দুইটা ক্লাস হবে, কনজাংশনের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এবং তারপরে আমাদের হবে সেন্টেন্সের একটা এক্সক্লুসিভ ক্লাস। এইভাবে আমরা আস্তে আস্তে এগোবো। ঠিক আছে।